নমস্কার। আপনারা দেখছেন দেশ বিদেশের কথা সাথে কল্লোল। আমি আবার চলে এসেছি। আমি খুব খুশি আপনারা প্রচুর ভিউজ দিয়েছেন এবং অনেকেই সাবস্ক্রাইব করেছেন। যারা করেননি তাদের জন্য আমার তরফ থেকে চ্যানেলের তরফ থেকে একটা রিকোয়েস্ট হচ্ছে গিয়ে অবশ্যই তারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে দাবাবেন, মানে প্রেস করবেন। আ খুবই ওভারহেলমড যে আপনারা আমার ভিডিওটাকে পছন্দ করেছেন এবং তাই আমি আর দেরি না করে সেকেন্ড ভিডিওটা আপলোড করার জন্য আমি নিজেকে তৈরি করে এবং আপনাদের মনকে তৈরি করে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি। তো আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। সেকেন্ড ভিডিও, ভারত বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং এই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী যে গর্হিত অতীত, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের টপিক শুরু করার আগে বা আজকের যে জিনিস নিয়ে আমরা যে আলোচনা করব তার আগে আমি একটা ছোট্ট রিক্যাপ, মানে যেটা আগের দিন বলা হয়েছিল সেটা খুব তাড়াতাড়ির মধ্যে একটা দিয়ে দিতে চাইছি, যাতে কারণ অলরেডি ৩-৪ দিন হয়ে গেছে। তো আহ, সবাই খুব ব্যস্ত এবং এর মধ্যে কার কতটা মনে আছে আমি ঠিক বলতে পারবো না, এবং না মনে থাকাটাই খুব স্বাভাবিক। তো একটা ছোট্ট রিক্যাপ দিয়ে আমি আজকের টপিকে ঢুকে যাব, মানে যেখান থেকে শেষ করেছিলাম আমরা সেখান থেকে আজকে শুরু করব। তো আগের দিন যেটা বলা হয়েছিল যে ভারতবর্ষ, আমি বারবার যে জিনিসটাকে রিফ্লেক্ট করার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি এবং স্পেশালি ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন চলছে, তার পিছনে বাংলাদেশের অবশ্যই একটা অতীত এর জন্য দায়ী। প্রত্যেকটা মানুষের জীবনে একটা অতীত থাকে, সেরকম একটা দেশ বা একটা জাতি বা একটা সমাজেরও একটা অতীত আছে এবং সেই অতীতটাই দায়ী। এখনো পর্যন্ত যা যা বলা হয়েছে তার মধ্যে আমি মেনশন করেছিলাম যে ১৯৬৫-তে পাকিস্তান ভারতের যুদ্ধ হয়েছিল, আহ, যেটার নাম পাকিস্তান দিয়েছিল আহ, যে আহ, ভারতের আগেনস্টে বা ভারতের বিরুদ্ধে পাকিস্তানের একটা আহ, বলতে পারেন কাইন্ড অফ একটা জিহাদ। যদিও এই জিহাদের মানে আহ, আমি জানি না পাকিস্তানিরা এবং বর্তমান বাংলাদেশের যে মৌলবাদী লোকজন তারা এটাকে কিভাবে এটাকে বর্ণনা করে সেটা সম্বন্ধে আমার সঠিক ধারণা নেই। কিন্তু তারা যে ধারণাই পোষণ করে থাকুক, জিহাদের আসল মানে কিন্তু এটা নয় যেটা আজকে বর্তমান বাংলাদেশে এটা চলছে, বা পাকিস্তান যেটা ১৯৪৭ থেকে মানে শুরু করেছিল ১৯৪৭-এ এবং যেটা কন্টিনিউশন চলছে আজ পর্যন্ত, সেটা সেটা অবশ্যই জিহাদ নয়। তো পাকিস্তান ১৯৬৫ যুদ্ধে ধরাশায়ী হলো। অপারেশন জিব্রাল্টার তার নাম দেওয়া ছিল। আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের লাল বাহাদুর শাস্ত্রী, তিনি শুরুতে খানিকটা চমকে যান, কারণ তিনি কখনোই আশা করেননি যে পার্শ্ববর্তী দেশ থেকে এই ধরনের হামলা হবে, কিন্তু হয়েছিল। এবং জাতি হিসেবে আমরা কোনো সময় নিজেদের মাথা নত করিনি এবং সেই যুদ্ধকে আমরা যথেষ্ট ভালোভাবে প্রতিহত করেছিলাম এবং করাচি, লাহোর, সিয়ালকোট বিভিন্ন জায়গাতে ভারতবর্ষের ট্যাঙ্কস, ভারতবর্ষের আর্টিলারি ডিভিশনস এরা ঢুকে পড়ে এবং পাকিস্তান যথারীতি তাদের স্বভাব সিদ্ধভাবে তারা আবার ইউনাইটেড নেশনসের দ্বারস্থ হয় এবং বলে আমাদের বাঁচান, যেটা পাকিস্তান সবসময় করে থাকে, একটা ভিক্টিম কার্ড খেলা আর কি। তো যাই হোক, এরপরে সেই যুদ্ধে হেরে যাওয়ার পরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর ফর্মেশন হয়, যার একটাই লক্ষ্য ছিল ব্লিড ইন্ডিয়া উইথ ১,০০০ কাটস, মানে হচ্ছে গিয়ে ভারতবর্ষের শরীরের অংশ থেকে, মানে ভারত মায়ের শরীর থেকে আহ, শরীরে শরীর থেকে রক্তের ধারা বওয়া, উম, বা হাজারটা ক্ষতের মধ্য দিয়ে। কিন্তু এটা সফলতা কতটা হয়েছে পাকিস্তানের, তার প্রমাণ পাকিস্তানি নিজেই জানেন। এটা নিয়ে আমরা পরে একটা ডিটেলড আলোচনা করব, যখন আমরা স্পেসিফিক্যালি ভারত পাকিস্তান নিয়ে আমরা কোনো শো করা হবে, এবং যেটা আমার করা খুব ইচ্ছা আছে। তো যাই হোক, এবার আমরা বলেছিলাম যে ১৯৭০ সালে এভাবেই চললো। তার মধ্যে ভাষা আন্দোলন হলো ১৯৫২-তে, সেটা নিয়েও পরে একসময় আলোচনা হবে। আহ,
তো 1970 সালে যে ঘটনা বলেছিলাম, 1970 সালে শেখ মুজিব তৎকালীন পাকিস্তান, মানে যেটা তখন পশ্চিম এবং পূর্ব পাকিস্তান দুটোই একসঙ্গে ছিল, সেটার যে সেনেট, কারণ পাকিস্তান এখনো পর্যন্ত আমেরিকান পলিটিক্যাল সিস্টেমটাকেই ফলো করে থাকে। তো ইউএসএ তো, মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তো ওটাকে বলা হয় সেনেট, ঠিক আছে? তো পাকিস্তানে ওটা সেনেটই বলা হয় এখনো পর্যন্ত। তো সেই সেনেটে সর্ব সর্বগরিষ্ঠ পার্টি হিসেবে দেখা দেয় আওয়ামী লীগ, এবং এবং যে নামটা সবার আগে সর্বাগ্রে উঠে আসে তা হচ্ছে গিয়ে শেখ মুজিবুর রহমান, যিনি কিনা স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। আচ্ছা, আমরা এইখানেই শেষ করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আহ, এখান থেকে আমরা শুরু করবো এবং এর পরবর্তীকালে কি কি হয়েছিল এবং এই আহ, সময়, এই স্বাধীনতার, প্রাক স্বাধীনতার সময় বাংলাদেশের লোকেরা কি কি দেখেছিলেন, কি কি তাদের ফেস করতে হয়েছিল, এবং কি করুণ পরিস্থিতির মধ্যে দিয়ে বাঙালিরা, কারণ আমরা তো অবশ্যই বাঙালি না, আজও আমি নিজে মনে করি আমি প্রথমে ভারতবাসী, তারপরে আমি বাঙালি, এবং ওপার বাংলা মানুষেরাও কিন্তু হতে পারেন তাদের ধর্মটা আলাদা, হতে পারে তাদের দেশটা আলাদা, কিন্তু দিনের শেষে কিন্তু ওনারাও বাঙালি। বারবার এই ইনফরমেশনটা আমি চাইছি পাস হতে, যাতে এই যে দানবীয় ঘটনাগুলো ওনারা ঘটাচ্ছেন, সেটা যেন ওনারা নিজেদেরকে প্রতিহত করেন, কারণ না করলে কিন্তু সমূহ বিপদ অপেক্ষা করছে। কি করছে সেটা যখন আমরা প্রেডিকশন করব তখন আসবো। আচ্ছা, এবার শুরু করা যাক আজকের টপিক বা আজকের যে অধ্যায়টা, সেটা হচ্ছে গিয়ে, দিনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই দিনটা হচ্ছে গিয়ে 25শে মার্চ, 25th মার্চ 1971, 1971। এই দিনটা ইম্পর্টেন্ট এই জন্য, কারণ হচ্ছে এই দিনে অপারেশন সার্চ লাইটের নাম দিয়ে তৎকালীন পাকিস্তানের যে প্রেসিডেন্ট, যিনি কিনা মিলিটারি কু করে, মিলিটারি কু মানে হচ্ছে গিয়ে মিলিটারি ডিক্টেটরশিপ বা মিলিটারি ডিক্টেটর, যিনি মিলিটারি জেনারেল ছিলেন তৎকালীন ইয়াহিয়া খান, তিনি ক্ষমতাধীন হয়েছিলেন এবং তার পছন্দের লোক জুলফিকার আলী ভুট্টো ছিলেন প্রাইম মিনিস্টার, যিনি কিনা শেখ মুজিবের কাছে ভোটে হেরে গিয়েছিলেন, এবং সেই ভোটে হেরে যাওয়াতে পশ্চিম পাকিস্তানের পলিটিক্যাল ক্লাস বা পলিটিক্যাল অংশ এবং মিলিটারির অংশ, অধিকাংশই মানে মিলিটারি জেনারেলস বা আইএসআই এর লোকজন এই হারটাকে কোনো সময় মেনে নিতে পারেনি। আর মেনে নিতে না পারার জন্যই তারা ঠিক করে এই যে কালো কালো বাঙালিদেরকে, ছোট ছোট কালো কালো বাঙালি যারা ভাত খায় মাছ খায়, যারা অত্যন্ত বুদ্ধিমান, যারা অত্যন্ত বুদ্ধিমান, যারা অনেকগুলো নোবেল দিয়েছেন, তাদেরকে কি করে দমানো যায়, তাদের এই আন্দোলনটাকে, তাদের এই স্বাধীনতাটাকে কি করে পায়ের তলায় মিটিয়ে দেওয়া যায়, তার একটা ভয়ঙ্কর চেষ্টা, এবং সেই চেষ্টার নাম দেওয়া হয় অপারেশন সার্চ লাইট। এবং যেদিন এই ঘটনাটা শুরু হয়েছিল সেটা ছিল 25শে মার্চ 1971। এইবার আমরা সেই অপারেশন সার্চ লাইটের কিছু কুখ্যাত ঘটনা তো আমরা অবশ্যই বিবরণ দেব, এবং তার স্ট্যাটিস্টিক্যাল ডেটা, মানে কি 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 হয়েছিল এবং সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ এই এই অপারেশন সার্চ লাইটের জন্য, এবং কারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা বলার আগে আমি কতগুলো জিনিস বলতে চাই। আগের দিনকে, মানে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে শেখ মুজিবুর রহমান অবশ্যই ছিলেন একজন প্রধান মুখ এই আন্দোলনের, কিন্তু উনি ছাড়াও আরো বেশ কিছু মুখ ছিলেন যারা কিন্তু সমানভাবে এই আন্দোলনকে তারা এগিয়ে নিয়ে গেছেন। কারণ এটা তো আপনারা মানেন যে যে কোনো আন্দোলন, আন্দোলন মানেই তার মধ্যে একটা বিপ্লব আছে, তাই না? আর স্বাধীনতা আন্দোলন বা স্বাধীনতার বিপ্লব কোনো সময় একা কেউ শুরু করতে পারে না বা একা কেউ শেষ করতে পারে না। এর পিছনে একজন একজন অবশ্যই মহান লিডার থাকেন, কিন্তু তার আশেপাশেও কিন্তু বেশ কিছু লিডার্সরা থাকেন যাদের নাম আমরা অনেক সময় উচ্চারণ করি না, বা সময়ের কালে কালে তাদের নামগুলো আমরা হারিয়ে ফেলি বা হারিয়ে যায়, কিন্তু তারা কিন্তু অবশ্যই আনসাং হিরোজ, মানে এদের অবদান কিন্তু কোনো অংশে কম নয়।
তো ঠিক এই যে বাংলাদেশের স্বাধীনতার সময় বা স্বাধীনতার পিছনে শুধু শেখ মুজিবুর রহমানই নয়, তার সঙ্গে সঙ্গে আরো কিছু নাম আছে যারা ইতিহাসের পাতা থেকে হয়তো সরে গেছেন, কিন্তু তাদেরকে কিন্তু অবশ্যই আমাদের ভুলে গেলে চলবে না। প্রথম নামটি হচ্ছে গিয়ে হুসেন শাহিদ সুহরাওয়ার্দী। এই নামটা আপনারা খুব কুখ্যাত নাম, কারণ এই যে সুহরাওয়ার্দী মহাশয়, ইনারই সেই কুখ্যাত স্পিচ যেটা উনি দিয়েছিলেন, বক্তব্য 1946-এ মনুমেন্টের তলায়, কলকাতা মনুমেন্টের তলায় দাঁড়িয়ে, তারই কিন্তু ফল হচ্ছে গিয়ে 1946-এর দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, যাতে অসংখ্য মানুষ একে অপরকে জানোয়ারের মতো মেরেছিল, কেটেছিল, জ্বালিয়ে দিয়েছিল। হুম, এই নামটা বললে চলবে না। কিন্তু আইরনিক্যালি মানে এই ভদ্রলোক কিন্তু দায়ী, কিন্তু এই যে আওয়ামী লীগ গঠনের জন্য এই ভদ্রলোকই কিন্তু দায়ী। ইনি কিন্তু এটা কিন্তু এই যে আওয়ামী লীগের যে চিন্তা ভাবনা বা স্বপ্ন, এই স্বপ্ন কিন্তু প্রথম বাস্তবায়িত করেছিলেন এই হুসেন শাহিদ সুহরাওয়ার্দী 1950 সালে। এবং এই পার্টির প্রথমে নাম ছিল অল পাকিস্তান আওয়ামী লীগ। কেন অল পাকিস্তান আওয়ামী লীগ? তার কারণ হচ্ছে গিয়ে আজকের বর্তমান বাংলাদেশ তখন কিন্তু পাকিস্তানের অধীনে ছিল, কারণ এটা ছিল ইস্ট পাকিস্তান আর পশ্চিমের দিকে অংশটা ছিল ওয়েস্ট পাকিস্তান। দ্বিতীয় নাম আব্দুল হাসিম। ইনি এই ভদ্রলোক আবার 1947-এর ইউনাইটেড বেঙ্গল মুভমেন্টকে লিড করেছিলেন। তার পরবর্তী নামটা খুব ইম্পর্টেন্ট এবং এই নামটি আবার উঠে আসবে, অবশ্যই মনে রাখবেন, শরৎচন্দ্র বোস। এই ভদ্রলোকও কিন্তু দায়ী সমানভাবে এই ইউনাইটেড বেঙ্গল মুভমেন্টকে 1947 সালে আবুল হাসিমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লিড করার জন্য। এছাড়াও যারা আওয়ামী লীগের তৎকালীন বড় নেতা ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রচুর স্যাক্রিফাইস করেছেন এবং তাদের অবদান অবশ্যই কোনো সময় খারিজ করে দেওয়া যায় না, তাদের মধ্যে অন্যতম আরেকজন হচ্ছেন কাজী জাফরুল্লাহ এবং কামাল হোসেন এবং হোসেন আলী। আমি আবারও নামগুলো বলছি, ছাত্রছাত্রীরা চাইলে আপনারা লিখে নিতে পারেন। আওয়ামী লীগ প্রথম গঠন হয়েছিল 1950 সালে, কার দ্বারা? হুসেন শাহিদ সোহরাওয়ার্দী। আওয়ামী লীগের প্রথম নাম ছিল কি? আওয়ামী লীগের প্রথম নাম ছিল অল পাকিস্তান আওয়ামী লীগ। উনি 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 করেছিলেন গঠন এই এই পার্টির। এবং শেখ মুজিব ছাড়াও আর যে মানুষগুলো উনার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বাধীনতা সংগ্রামে লড়েছেন, তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য নাম হচ্ছে গিয়ে আবুল হাসিম, শরৎচন্দ্র বোস, কাজী জাফরুল্লাহ, কামাল হোসেন এবং হোসেন আলী। আচ্ছা, এই নামগুলো বলার কারণটা হচ্ছে গিয়ে যে এই নামগুলো ভবিষ্যতে কিন্তু আসবে, কারণ 71-এ বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং 75-এ একটা দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনাটা কি? সেই দুর্ঘটনাটা হচ্ছে গিয়ে 1975 সালে যখন ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে সরকার চলছে, তখন নেই এক্স্যাক্টলি, তখন মোরারজি দেসাই সরকার চালাচ্ছিলেন, কারণ ইন্দিরা গান্ধী ভোটে হেরে গেছিলেন। এবং 75-এ ভারতবর্ষের গণতন্ত্রে সবচেয়ে কালিময় দিন হচ্ছে ইন্দিরা গান্ধী তখন এমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন। এটা গণতন্ত্রের কালো দিন বলা হয়, ভারতবর্ষের গণতন্ত্রের, ভারতবর্ষের পলিটিক্যাল হিস্ট্রি বা ভারতবর্ষের স্বাধীন ভারতবর্ষের ইতিহাসের একটা অত্যন্ত কালিমাময় দিন। ঠিক সেই সময় 1975 সালে এক রাতে শেখ মুজিবকে তার 32 নম্বর ধানমন্ডির বাড়িতে তাকে হত্যা করা হয় এক রাতে। তার কারণ কি সে নিয়ে আমরা বিশদ আলোচনা করব, কারণ এটা কিন্তু অংশ আজকের বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে তার পিছনে এই ইতিহাসটা দায়ী। তিনি ছাড়াও সেই রাতে উনার শেখ মুজিবের স্ত্রী, তার 2-3 ছেলে,
সবাই সেই রাতে নিহত হন। শেখ হাসিনা তখন ছিলেন না বাংলাদেশে, এবং শেখ হাসিনার সঙ্গে ওনার বোনও ছিলেন না, ফলে তারা বেঁচে যান। যাই হোক, এই এই ঘটনা আমরা পরে আসবো, কারণ এখনো আমরা ৭১-এর স্বাধীনতা পাইনি। আচ্ছা, এবার যে আরেকটা শব্দের আমি উচ্চারণ করতে চলেছি, সেটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আপনারা নিশ্চয়ই বিভিন্ন টিভি চ্যানেল বা যে কোনো প্রিন্ট মিডিয়া বা ডিজিটাল মিডিয়া এই শব্দটা শুনে থাকবেন, সেটা হচ্ছে রাজাকার। এই রাজাকার শব্দটা হচ্ছে উর্দু শব্দ, যার বাংলা মানে হচ্ছে গিয়ে ভলেন্টিয়ার, মানে যে নিজে থেকে যারা নিজে থেকে কোনো কাজ করে থাকেন তাদেরকে ইংরেজিতে বলা হয় ভলেন্টিয়ার্স। তো এরা কি ভলেন্টিয়ার করেছিল? এরা ভলেন্টিয়ার করেছিল হচ্ছে গিয়ে ইস্ট পাকিস্তানে এই যে অপারেশন সার্চ লাইট হয়েছিল, এবং তার সঙ্গে জড়িত যত রকমের অত্যাচার, মানুষ হত্যা, গণহত্যা, মেয়েদের শ্লীলতাহানি, এর সব কিছুর পিছনে কিন্তু এরা বেশি করে দায়ী। অবশ্যই পাকিস্তান আর্মি দায়ী, কিন্তু এদের অবদানটা সব থেকে বেশি, এবং যার ফলে এদেরকে পরবর্তীকালে এদেরকে সাজা দেওয়া হয় স্বাধীন বাংলাদেশে শেখ হাসিনা সরকার থাকার সময়, এবং তাদের মধ্যে অনেকেরই ফাঁসি হয়েছে, এবং কিছু লোকজন যারা জেলে ছিলেন তারা আজকে সরকার পতনের পরে হঠাৎ করে জেল থেকে বেরিয়ে তারা খোলাভাবে ঘুরে বেড়াচ্ছে এবং নিজেদেরকে বিশাল কিছু এটা মনে করছেন তারা অসাধারণ কাজ করেছেন। তো যাই হোক, এই যে রাজাকাররা, এরা অ্যাকচুয়ালি ছিলেন প্যারামিলিটারি ফোর্সের লোকজন, এবং জেনারেল টিক্কা খান, মানে জেনারেল ইয়াহিয়া খানের আগে জেনারেল টিক্কা এদেরকে ইউজ করেছেন বারংবার বাংলাদেশে সাধারণ মানুষের অধিকারকে পায়ের তলায় পদদলিত করার জন্য। এবং স্পেশালি যখন এই বাংলাদেশের যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, কারণ বাংলাদেশের যে লিবারেশন ওয়ারটাকে বা বাংলাদেশের স্বাধীনতাকে আমরা সবাই মুক্তিযুদ্ধ হিসেবে জেনে থাকি বা অত্যন্তভাবে পরিচিত। তো সেই যুদ্ধের মধ্যে এরা কিন্তু খুব কুখ্যাত, কারণ এই প্যারামিলিটারি ফোর্স এরা কি করেছিল, এরা খুব গর্হিত অপরাধ করেছিল। এরা যেটা করেছিল সেটা হচ্ছে জেনোসাইড। এরা কি ধরনের কাজ করেছিল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, চমকে যাবেন। 3 মিলিয়ন পিপল, মানে 3 মিলিয়ন, মানে কি 30 লক্ষ বাংলাদেশি, কথাটা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু তার মধ্যে অধিকাংশই ছিল হিন্দু, এবং অবশ্যই মুসলিমদের মেরেছেন তারা, এবং 3 থেকে 4 লক্ষ মহিলাদের শ্লীলতাহানি করা হয়, যার বিবরণ আপনারা অনেক বইতেই পেয়ে যাবেন। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আপাতত আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হচ্ছে রাজাকার কারা। এই যে আজকে টিভিতে বিশেষ করে 5ই আগস্টের পরে অনেকেই রাজাকার 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 বলে যাচ্ছেন, কিন্তু আমাদের জানা দরকার এই রাজাকার কারা। এই রাজাকাররা হচ্ছে আর কেউ না, এরা হচ্ছে গিয়ে পাকিস্তানি আর্মির প্যারামিলিটারি ফোর্সের একটা অংশ, যারা 1971-এ অপারেশন সার্চ লাইটে, যেটা 25শে মার্চ রাত্রিবেলা শুরু হয়েছিল 1971 সালে, সেখানে এরা সম্পূর্ণ সক্রিয়ভাবে, এবং এদের কাছে লাইসেন্স ছিল, মানে এদেরকে সে অধিকার দেওয়া ছিল যে তোমরা যা ইচ্ছা তাই করতে পারবে বাংলাদেশে। তার জন্য পাকিস্তান আর্মি তোমাদেরকে কোনোভাবেই কোর্ট মার্শাল বা কোনোভাবে তোমাদেরকে কোনোরকমভাবেই তোমাদের শাস্তি দেবে না, কারণ হচ্ছে কি আমাদের মানে পাকিস্তান আর্মির একটাই লক্ষ্য ছিল, এবং পাকিস্তান পলিটিক্যাল ক্লাসের একটাই লক্ষ্য ছিল, কিভাবে বাঙালিদের দমন করা যায়, কিভাবে এই যে স্বাধীনতার আওয়াজ উঠেছে তাকে শেষ করে দেওয়া যায়। আপনাদের বলে দিতে চাই, এই যে রাজাকাররা, এরা কিন্তু সংখ্যায় খুব একটা বেশি ছিল না, এরা ছিল সংখ্যায় 3 থেকে 4,000, এবং এরা কি করেছিল, এই রাজাকার ব্রিগেড এদের মেন অংশটা
এদের পাকিস্তান আর্মি এদের ইউজ করেছিল এই ধরনের টর্চার করার জন্য। এবং বলতে আমার কোনো দ্বিধা নেই, এরা কিন্তু অধিকাংশই ছিল কিন্তু বাংলাদেশি, মানে বাঙালি। তারপরেও এরা নিজেদের স্বজাতি স্বধর্মের মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে, জ্বালিয়ে দিয়েছে, মেয়েদের উপরে অত্যন্ত অত্যাচার করা হয়েছে। এবং এরকমও ফুটেজ অ্যাভেলেবেল আছে ইন্টারনেটে, যেখানে আপনারা দেখতে পাবেন যে তৎকালীন বাংলাদেশে যারা ইন্টেলেক্টস, মানে তৎকালীন বাংলাদেশে যারা ইন্টেলেক্টস, মানে যারা যারা শিক্ষিত মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা, বিভিন্ন জায়গার যে লোকজন, যে যারা মানে সেই সময়কার যে শিক্ষাবিদ, মানে প্রফেসর্স, লেকচারার্স এবং ছাত্র, তাদেরকে মেরে জলাশয়ের ধারে ফেলে দেওয়া হয় এবং তাদের গলা পচা দেহ একদিন, দুদিন, 3 দিন, 4 দিন পরে উদ্ধার করা হয়। এবং 16ই ডিসেম্বরের পরে, কারণ 16ই ডিসেম্বর দিনটা খুব ইম্পর্টেন্ট, কারণ 16ই ডিসেম্বর সেই দিন যেদিনকে বাংলাদেশ তাদের শৃঙ্খল মোচন করেছিল পাকিস্তানি অত্যাচার থেকে। সেই সময়, সেই 16ই ডিসেম্বরের পরে প্রচুর শবদেহ উদ্ধার করা হয়। আরেকটা কথা বলে দিতে চাই, এই রাজাকারদেরকে জিনিভা কনভেনশন অ্যাক্ট, যেটা এটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, আপনি জেনে থাকবেন যে কোনো যুদ্ধের সময়, দেখুন যুদ্ধ হতে পারে, আমি মনে করি অনেক সময় যুদ্ধ করা দুটো দেশের মধ্যে বা দুটো মানুষের মধ্যে বা দুটো সোসাইটির মধ্যে, দুটো সমাজের মধ্যে যুদ্ধ করাটা একটা সময় অপরিহার্য হয়ে ওঠে। কারণ যুদ্ধের মাধ্যমে শান্তির সৃষ্টি হয়। একটা জেনে রাখবেন, যে কোনো যুদ্ধের ফলাফল কিন্তু সবসময় দীর্ঘমেয়াদী শান্তি হয়, এবং সেই শান্তি অনেক দিন ধরে থাকে। কিন্তু তার মানে এই নয় যুদ্ধের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, এবং সেই শৃঙ্খলা এবং নিয়ম যেটা আপনাকে প্রতিহত করে সেটা হচ্ছে গিয়ে, যখনই আপনি কোনো সৈন্যকে আপনি ধরছেন, পরাজিত সৈন্য, তাদের উপরে যেন কোনো ফিজিক্যাল টর্চার না হয়, তাদের উপর কোনো মেন্টাল টর্চার না হয়, মহিলা এবং শিশু তাদের উপরে যেন কোনো রকমভাবেই কোনো আঘাত না হয়, মহিলাদের সম্মান যেন সম্পূর্ণ অর্থে রক্ষা করা হয়। এটা কিন্তু বিজিত সেনাধ্যক্ষদের কর্তব্যের মধ্যে অবশ্যই পড়ে। এবং সেটা যদি না করতে পারা যায়, এবং এর যদি উল্টোটা হয়, যদি মানুষের উপরে অত্যাচার হয়, মানুষকে যদি মেরে ফেলা হয় নৃশংসভাবে, মহিলাদের উপরে যদি অত্যাচার হয়, শিশুদের উপরে যদি অত্যাচার হয়, তাহলে কিন্তু এই জিনিভা কনভেনশন অ্যাক্টে তাদেরকে কিন্তু চরম শাস্তির সম্মুখীন হতে হয়। আপনারা জেনে থাকবেন যে জিনিভা কনভেনশন অ্যাক্টে দুঃখিত, এর আগেও অতীতে বহু লোককে দায়ী করা হয়েছে। যেরকম ধরুন, যখন চেকোস্লোভাকিয়া ভেঙে গেল, তখনও হয়েছিল এই ঘটনা। সাদ্দাম হোসেনকেও জিনিভা কনভেনশন অ্যাক্টে তাকে ফাঁসির করা হয়। তো এই হচ্ছে রাজাকারদের কথা। আচ্ছা, এই রাজাকাররা যখন এরকম অত্যাচার চালিয়ে যাচ্ছে দিনের পর দিন, সেই অত্যাচারের যখন চরম সীমায় উঠল, তখন বাংলাদেশের লোকজন, বাংলাদেশের তৎকালীন ইস্ট পাকিস্তানের লোকজন প্রাণ ভয়, প্রাণ সংশয়, নিজেদের সম্মান এসব নিয়ে তারা শুরু করলেন পলায়ন করতে এবং ভারতবর্ষে ঢুকতে শুরু করলেন। এতে একটা অদ্ভুত ডামাডোল তৈরি হলো। ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা তখন খুব একটা ভালো নয়, কারণ 65-তে আমি আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই যে 65-তে ভারতবর্ষ এবং পাকিস্তানের একটা বড় রকমের যুদ্ধ হয়েছিল, এবং তাদের দু দেশেরই অর্থনৈতিক অবস্থা প্রচন্ডভাবে খারাপ হয়ে যায়, অর্থনৈতিক অবস্থার পদস্খলন হয়, এবং সেখান থেকে যখন আস্তে আস্তে রিকভারি করতে শুরু করা হয়, ঠিক তখনই বিষ ফোড়ার মতো দেখা যায় এই অপারেশন সার্চ লাইট, এবং যার ফলে বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ
হিন্দু মুসলিম সবাই ভারতবর্ষের বর্ডার ক্রস করে, মানে এই যে আহ, বিভিন্ন দিক দিয়ে, মানে আপনি সেভেন সিস্টার্স ওই দিকে ধরুন, তাহলে অসম থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে পেট্রাপোল দিয়ে এদিকে মানে বনগা দিয়ে লোকজন ঢুকতে শুরু করে, এবং এতে ভারতবর্ষে অসংখ্য বাংলাদেশি মানুষের ভিড় দেখা দেয়। এবং এই পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে যায় কয়েক মাসের মধ্যে, যে তৎকালীন ভারতবর্ষের যে প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, মিসেস ইন্দিরা গান্ধী, তিনি সবাইকে নিয়ে ক্যাবিনেট মিনিস্টার্স নিয়ে আলোচনায় বসেন, এবং স্পেশালি স্যাম মানিকশ, যিনি একজন অত্যন্ত উল্লেখযোগ্য নেম বা উল্লেখযোগ্য নাম ভারতবর্ষের যুদ্ধের, ওই সময় সমসাময়িক যুদ্ধের, এবং সারা জীবন একজন অসাধারণ যোদ্ধা হিসেবে থেকে যাবেন, তার সঙ্গে আলোচনা করা হয়। এবং এটা এটা দেখা হয় যে এই পরিমাণে যদি বাংলাদেশ থেকে লোকজন আমাদের দেশে আসতে থাকে, মানে তৎকালীন ইস্ট পাকিস্তান থেকে আমাদের দেশে যদি লোকজন আসতে থাকে, তাদের তাদের জন্য অন্ন সংস্থান, তাদের বাসস্থান, মানে টেম্পোরারি ক্যাম্পস যেটা বলা হচ্ছে, তাদের জন্য তাদের চিকিৎসা ব্যবস্থা সেই ক্যাম্পসে, এবং তাদের তাদের পোশাক আশাক, এই সমস্ত কিছু যদি আমাদেরকে যদি যোগান করতে হয়, তাহলে আমাদের মানে ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থার আরো ক্ষতি হবে। তাই ইন্দিরা গান্ধী সবার সঙ্গে আলোচনা করে সর্বসম্মতি হবে এই সিদ্ধান্তে উপনীত হন যে এর থেকে একটা যুদ্ধ করে নেওয়া ভালো। এবং তখনই অগস্ট মাসে 1971-এ একটা বিখ্যাত ট্রিটি সাইন হয় ভারতবর্ষ এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে। আজকে এইটুকুই থাক, আবার পরের সাথে যখন আসবো আমরা এখান থেকেই শুরু করব, এবং আগামী দিনে আমরা ফোকাস করব যে কিভাবে যুদ্ধ শুরু হলো, কোনটা ছিল টার্নিং পয়েন্ট যুদ্ধের 1971-এর, এই সোভিয়েত ভারত চুক্তি কিভাবে ভারতকে সাহায্য করেছিল, সমস্ত ইন ডিটেলস, মানে সমস্ত কিছু প্রচন্ড গভীরে গিয়ে আমরা আলোচনা করব। আপনারা ভালো থাকবেন। আবারও রিকোয়েস্ট করছি আপনাদেরকে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের কমেন্টস আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বলে আমি আজকের যে অংশটিকে আমি শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।